শুরু করেন। শুরু করেন। সুপ্রিয় সুধী এবং দর্শক শ্রোতা সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ভিত্তিক সংলাপ প্রবাস দর্পণের নিয়মিত আয়োজন। আপনারা জানেন কোভিড-19 মহামারীতে বিশ্বে সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশেও প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন মানুষ, অসংখ্য মানুষ প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। যারা প্রবাসে আছেন তাদের মন কাঁদে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সেই স্বজনদের জন্য, প্রিয় মাতৃভূমির জন্য। তাই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জানাতেই আমাদের আজকের এই সংলাপ। আমরা এই সংলাপের মাধ্যমে প্রতিদিন প্রবাসে থাকা বাংলাদেশিদের বাংলাদেশের সাথে একটি সংযোগ স্থাপন করার জন্যই আমাদের এই সংলাপ। আমরা বাংলা বিদেশিদের সাথে অর্থাৎ প্রবাসীদের সাথে সংযোগের জন্যই আমরা এই সংলাপে আয়োজন করেছি। আমরা আজ কথা বলবো কোভিড-19 এবং সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের সাথে প্রতিদিনই একজন রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক এবং সাংবাদিক আমাদের সাথে বন্ধনে আবদ্ধ থাকেন, সংলাপে অংশগ্রহণ করেন। আজকে আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের সাথে সংযোগ হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, প্রবাস দর্পণ ঢাকা ব্যুরো প্রধান সাংবাদিক মনিরুল ইসলাম। আমাদের মাঝে সংযোগ হবেন চট্টগ্রাম ফিল্ড হসপিটালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, যিনি প্রধান উদ্যোক্তা এবং সেই চট্টগ্রাম ফিল্ড হসপিটালের নির্বাহী। আমাদের মাঝে যুক্ত আছেন আহ্বায়ক, তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির যুক্তরাজ্য শাখার আহ্বায়ক এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কাজী মুখলেসুর রহমান মুকুল ভাই। আমাদের মাঝে সংযোগ হয়েছেন বিশিষ্ট রাজনীতিক, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু ভাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন বিশিষ্ট রাজনীতিক, সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি মহোদয়। আমি আজকে প্রবাস দর্পণের এই সংলাপে উপস্থিত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন প্রতিদিন আমরা সমসাময়িক বিষয় নিয়ে অর্থাৎ কোভিড-19 নিয়ে আমরা সংলাপে আলোচনা করে থাকি। এর ধারাবাহিকতায় বাংলাদেশের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে এই পর্যায়ে শুরুতেই আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিশিষ্ট সাংবাদিক মনিরুল ইসলামকে, যিনি প্রবাস দর্পণ ঢাকা ব্যুরো প্রধান। থ্যাংক ইউ, ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা। প্রবাস দর্পণ যারা শোভানোধ্যায়ী এবং আজকে এই প্যানেলে যারা আছেন আমাদের দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, যাদেরকে দেখে আমরা অনেক সময় অনেক কিছু শিখেছি। আমাদের বিশিষ্ট দুই ছাত্রনেতা এবং একজন সাবেক এমপি এবং বর্তমান এমপি আমাদের অসীম কুমার উকিল শামসুজ্জামান দুদু ভাই আর প্রবাসী ডাক্তার সাহেব আছেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে 24 ঘন্টায় গত 24 ঘন্টায় যে স্বাস্থ্য বুলেটিন আপডেট দেওয়া হয়েছে কোভিড-19 সম্বন্ধে, সেটা আমি প্রবাস ভাইদেরকে সামনে তুলে ধরছি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,398 জনের। তার মধ্যে শনাক্ত হয়েছে 2,856 জন। শনাক্তের হার হলো 23.04%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 2,16,110 জন। গত 24 ঘন্টায় মারা গেছে এই গত কয়েকদিনের মধ্যে আজকে মারার সংখ্যাটা বেশি, 50 জন। এ পর্যন্ত মৃত্যু সংখ্যা আমাদের দেশে গত 8ই মার্চ থেকে শুরু করে আজ অবধি 2,801 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,006 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 1,19,208 জন। এই সুস্থতার হার হলো 55.16% শতকরা। সুতরাং আমরা দেখছি যে আজকে আমাদের দেশের মৃত্যুর সংখ্যা 50 জন। যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা প্রতিবারই আমরা প্রতিটা সংলাপ, প্রবাস দর্পণ সংলাপের শুরুতে আমরা আমাদের দেশের গত 24 ঘন্টার যে আপডেটটা সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে আপনারা হয়তো জেনেছেন যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যে ডিজি সাহেব যে পদত্যাগ করেছিলেন, সে জায়গায় নতুন একজন ডিজিকে আজকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি হলেন ঢাকা মেডিকেল কলেজ সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আমরা আশা করব নতুন ডিজি মহোদয় যে আসছেন তার ব্যবস্থাপনায় আমাদের এই স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে সেই
জাতীয় সংসদে সুধী মহলে সর্বমহলে যে একটা বিতর্ক ছিল, যে একটা সন্দেহ ছিল, যে অব্যবস্থাপনার কথা ছিল, সেইগুলো দূর হবে এই আশা রেখে আমি আমার প্রাথমিক পর্যায়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মিউট করেন, মিউট করতে হবে। অমিতা মিউটটা করেন, আপনার কথা শোনা যাচ্ছে না। ধন্যবাদ মনিরুল ইসলাম ভাইকে। আপনারা শুনেছেন মনির ভাই বলেছে যে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি মহোদয় যোগদান নিয়োগ পেয়েছেন। আমরা আশা রাখবো যে আগের ডিজি মহোদয়ের যে নানা অপকর্মের বা নানা কিছু যে আমরা চিত্র দেখেছি বিভিন্ন মাধ্যমে, সেটি থেকে উনি বিরত থাকবেন এবং এই বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তর সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করবেন এই আমরা প্রত্যাশা রাখি। আমি এ পর্যায়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ডাক্তার কাজী মুখলিসুর রহমান মুকুল ভাইকে, যিনি যুক্তরাজ্য তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির যুক্তরাজ্য শাখার আহ্বায়ক। মুকুল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ সকলকেই। দুলু ভাইকে খুব ধন্যবাদ। আমার সাথে তার কোনো সময় পরিচয় হয় নাই, কিন্তু তাকে আমি জানি টেলিভিশন পেপারে সবসময় সে আসে। তো তাকে অশেষ ধন্যবাদ। আরো যারা আছেন তাদেরও ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ। আমি লন্ডনে 77 থেকে আসি, ডাক্তারি করি। আমার স্পেশাল ইন্টারেস্ট আছে দেশের পরিস্থিতি, ওয়ার্ল্ড রাজনীতি নিয়ে এবং মেডিকেল প্রফেশনে আমি আছি। তো যেহেতু কোভিড ভাইরাস প্যান্ডেমিক একটা সিরিয়াস ম্যাটার, এটা পৃথিবীর উপর যে বিপর্যয় টেনে আনছে সেটা কোন সময় চিন্তা করা যায় নাই, এবং যে ভয়াবহ অবস্থা আমি আগেও বলেছি যে একটা হার্ড ওয়ার হলে পর যেমন একটা ইকোনমিক ইফেক্ট হয় সোসাইটির উপরে এবং সোশ্যাল সাইটে, সেটাই হয়েছে। এটা যদি আরো 6 মাস চলে তাহলে এটার যে কি পরিণতি হবে এটা চিন্তা করা ভয়ঙ্কর হবে। এটা শুধু একটা দেশে না, সারা পৃথিবীতে। ইউরোপে যদিও কোভিড বলে যে কমছে, কিন্তু এখনো লন্ডনে 100-150 করে লোক রোজ মারা যায়। লন্ডনের কিছু শহরে, বড় বড় শহরে, ব্ল্যাকবার্ন, লেস্টার, এই ধরনের আরো কতগুলো শহর আছে, সেগুলোকে ক্লোজ করে দেওয়া হয়েছে আবার। কাজেই এরা যে আশা করছিল যে আমরা ইকোনমিক সাইডটাকে একটু চাঙ্গা করব, কারণ লোকরা কতদিন এইভাবে আটকে রাখা যায়, পয়সা দিয়ে গভর্নমেন্ট আর কতদিন পারবে, এবং তাছাড়া এদের যে ইন্ডাস্ট্রিজ আছে সেগুলো বন্ধ করলে তাদের ব্যবসাপাতি যে ভীষণ ক্ষতি হবে, এটা থেকে তারা রক্ষা পাওয়ার জন্য এগুলো করেছে। করে তাতে কি হয়েছে, আবার কোভিড বেড়েছে, হাজার হাজার লোক মারা গেছে। এবং এখন কোভিড কিন্তু আমরা মার্চ এপ্রিল মাসে যা দেখেছেন, এখন তার থেকে অনেক গুণ বেশি। সারা আফ্রিকা, সারা নর্থ সাউথ আমেরিকা একটা ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে। এশিয়া তো আছেই, তবে এশিয়াটা লাকি হলো এশিয়ার কোভিডটা অত মারাত্মক বলে মনে হচ্ছে না। অনেকেই মনে করে যে কোভিডকে ABC গ্রুপে ভাগ করে, A and C হলো খুব সিরিয়াস এবং সেটা ইউরোপকে এফেক্ট করছে, আমেরিকাকে। এশিয়াকে, বিশেষ করে সাউথ এশিয়ায় যেটা হয়েছে সেটা বি গ্রেড, তার সিরিয়াসনেস এদের চেয়ে অনেক কম। এখন দেখেন মিলিয়ন্স মারা যাচ্ছে, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অ্যাটাক হচ্ছে। আমেরিকার তো একটা ভীষণ মহামারী, তারপর ব্রাজিলের অবস্থা তো চিন্তাই করা যায় না কি অবস্থা। তারপরে রয়ে গেছে চিলি, পেরু, এগুলো তো সাংঘাতিক ব্যাপার। আফ্রিকা কিন্তু এখন বিরাট ব্যাপার, আমরা অতটা জানি না। কাজেই বাংলাদেশও বাড়তেছে, ইন্ডিয়াটা ভীষণভাবে বাড়তেছে ইন্ডিয়াতে। কিন্তু একটা জিনিস কম হলো যে আমাদের দেশের মর্টালিটি কম কম্পারেটিভ টু ইউরোপ অ্যান্ড আমেরিকা অ্যান্ড আফ্রিকা। এবং এর যে ইকোনমিক পজিশন হবে সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি। ইউরোপের জিডিপি প্রায় 20% বা তার বেশি এরা বলতেছে 10 নামবে। বাংলাদেশেও 10 নামবে অবশ্যই, কিন্তু এত 10 নামবে না। তবে যতদূর শোনা যাচ্ছে
যতদূর জানি যে অলরেডি বাংলাদেশের কিছু এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কিছু নতুন অর্ডার টর্ডার পাওয়া গেছে এবং প্রচুর লোক কাজ করতেছে। দ্যাট ইজ এ গুড সাইন, কারণ আমরা একটা গরিব দেশ, মধ্যবিত্ত এখন হতে পারি নাই, এবং সেখানে প্রায় 6 কোটি লোক দিন মজুর, তারা দিন আনে এবং দিন খায়। তাদের যে কি করুণ অবস্থা, এবং চাকরি যে হারে চলে যাচ্ছে মানুষের, এটা চিন্তার বাইরে। বাংলাদেশের 2 বেলা ভাত খাওয়ার লোক প্রচুর কমে গেছে, এবং তারা এক তো পয়সা নেই, কিভাবে তারা এগুলা ম্যানেজ করবে কিনে খেতে, কারণ তাদের ইনকাম নেই। কাজেই আশা করি যে যে স্টেপগুলো আমাদের দেশে নিচ্ছে, এবং অ্যাটলিস্ট আমাদের দেশে যে ধান চাল যে পজিশন, দেশে প্রচুর আছে, দেশ থেকে ইম্পোর্ট করতে হয় না, আমরা বাইসে গেছি, আমাদের কপাল ভালো, সেজন্য বাইসে গেছি। কাজেই এটার যে ভয়ঙ্কর অবস্থা আমাদের সোসাইটির উপরে এবং পৃথিবীর উপরে, সেটা বর্ণনা করা যাবে না। তবে এখন কোভিডের জন্য কোনো ট্রিটমেন্ট নাই জানার মতে। আমরা যেগুলো আছি সেগুলো সাপোর্টিভ ট্রিটমেন্ট। অক্সিজেন কমে গেলে ওটা অক্সিজেন দেই, নিউমোনিয়া হলে তার ট্রিটমেন্ট দেই, কিংবা ব্লাড ক্লট হলে অ্যান্টিকগুলেন্ট দেই যাতে ব্লাডটা থিন হয়, এবং অ্যান্টিবায়োটিক দেই যদি নিউমোনিয়া মনে করি সেকেন্ডারি নিউমোনিয়া আছে। কিন্তু অ্যাকচুয়ালি ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নাই, এবং আমরা জানি না কিভাবে এটা ট্রিটমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, অনেক এক্সিস্টিং ওষুধ আছে যেগুলা বিভিন্ন কান্ট্রিতে ট্রাই করা হয়েছে এবং কিছু কিছু সুফল পাওয়া গেছে। তবে এর মধ্যে ইভারমেকটিনটা খুবই ইউজফুল বলে অনেকেই মনে করে, বাংলাদেশে ইউজ করা হয়েছে। এটা কিন্তু আসলে ভেটেরিনারি সার্জনরা ইউজ করে। মুকুল ভাই, আমি একটু ক্রস করছি যে আপনার দেশে বা এই নতুন ভ্যাকসিনের ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা, বা এগুলো সেটিগুলো পরীক্ষার ক্ষেত্রে বা কয়টা একটু যদি জানাতেন। আচ্ছা, অবশ্যই জানাবো। এই ভ্যাকসিন নিয়ে বহু দেশ লেগে গেছে, তাদের রিসার্চ অনেকটা নিয়ার এন্ডিং স্টেজে আছে, ফিল্ড ট্রায়ালে আছে, তারা কোনটা 3rd স্টেজ ফিল্ড ট্রায়ালে আছে। এইটা হয়ে গেলে তারা হিউজ স্কেলে বানানো আরম্ভ করবে। অলরেডি ব্রিটিশ গভর্নমেন্ট 100 মিলিয়নের অর্ডার দিছে, আমেরিকান গভর্নমেন্ট 200 মিলিয়নের অর্ডার দিছে। তার মানে তাদের ক্যাপাসিটি আছে সব কোম্পানি এটা প্রডিউস করার জন্য। কিন্তু কথাটা হলো, চায়না তো আছেই, বাংলাদেশে ফিল্ড ট্রায়াল দিয়েছে, জাপান আছে, জার্মান আছে, সুইজারল্যান্ড আছে, বহু কান্ট্রি এর পিছনে অলরেডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 20টা কোম্পানিকে সাপোর্ট দিতেছে এটার কে তাড়াতাড়ি মার্কেটে আনার জন্য। এবং আশা করা যাচ্ছে যে এটা হয়তো বিনা পয়সা মানুষের কাছে দেওয়া যাবে, কারণ ওখানে WHO প্রচুর ফান্ড ইনভেস্ট করতেছে। দেখা যাক কি হয়। তবে ভাবে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি 2-4 মাসে বা 2-4-6 মাসে পাওয়া যাবে। এমন হতে পারে যে স্মল স্কেলে 1 মাসে বাইরে যেতে পারে। তবে কথাটা হলো সেটা না, কথাটা হলো এটার যে ইমিউনেশন দিলেন আপনি, এই যে আপনার প্রোটেকশন তৈরি হবে, ইমিউনিটি যে তৈরি হবে বডিতে, সেই ইমিউনিটিটা কতদিন থাকবে সেটি হলো কথা। কারণ যাদের কোভিড ভাইরাস ইনফেকশন হয়েছে তাদের দেখা গেছে যে ইমিউনিটি কিন্তু বেশি দিন থাকে না। দিস ইজ দ্য ডাইলেমা। এখন এই ভ্যাকসিন যদি 3 মাস, 6 মাস, 1 বছর থাকে তাহলে তো ডিফিকাল্ট। যদি লং টার্ম হয় তাহলে তো খুবই ভালো। তবে আমাদের এক্সপিরিয়েন্স যেটা আছে, ফ্লু ভ্যাকসিন যেটা, সেটা প্রত্যেক বছর দিতে হয় নতুন ভাবে, এবং নতুন ভাবে তৈরি করা হয়। কারণ ফ্লু ভাইরাস অলওয়েজ চেঞ্জ হচ্ছে তার জেনেটিক্স। এই কোভিডও অলরেডি 212 পদে জেনেটিক্স আছে, এর মধ্যে ভ্যারাইটিস আছে, জিন টেস্ট করলে পাওয়া যায়। এবং এত চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে আর প্রত্যেক বছরই চেঞ্জ হবে, প্রত্যেক বছরই ভ্যাকসিন তৈরি করা লাগবে প্রেডিক্ট করে যে কি চেঞ্জ আসতেছে। তার মানে হয়তো এমন হতে পারে যে আমাদের প্রত্যেক বছরই ভ্যাকসিন নেওয়া লাগবে। তারপরে কথা হলো যে এটা তো যাবে না, ফ্লুর মতন এটা থেকে যাবে। আইডিয়া হচ্ছে এটাকে ম্যানেজ করার স্টেজে আনা, এটাকে একেবারে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার সেই চিন্তা কেউ। ভাই, মুকুল ভাই, আমরা আপনার কথা আরো শুনবো, বিস্তারিত শুনবো। আমরা আমাদের এই পর্যায়ে আমি আমাদের ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া একটু কথা শুনে নিই, যেহেতু আমাদের দুদু ভাইয়ের একটু তারা আছে। আমরা আবার আসবো আপনার কাছে, আমরা বড় পরিসরে শুনবো। আমি ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে সংলাপে অংশগ্রহণ করবেন। জি,
কোন স্পেসিফিক প্রশ্ন বা বিষয় যদি বলতেন তাহলে সুবিধা। কোভিড-19 নিয়ে বাংলাদেশের যে সার্বিক অবস্থা আপনি জানিয়ে, আপনি মাঠ পর্যায়ের একজন লোক, মাঠে শ্রম দিয়ে যাচ্ছেন, আপনারা পরামর্শ দেশের কাজ করছেন। আসলে আমরা কোভিড-19 মানুষ আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এই বিষয়ে যদি আমাদের দিক নির্দেশনা দিন। প্রথমে আমি দুঃখিত একটু দেরিতে আসার জন্য, আর জাতীয় নেতৃবৃন্দ সবাইকে সালাম, শুভেচ্ছা ও আদাব জানিয়ে আমি শুরু করছি। আমি চট্টগ্রাম একটি ফিল্ড হসপিটাল চালু করেছিলাম 21শে এপ্রিল। আজকে হচ্ছে প্রায় 23শে জুলাই। দীর্ঘ 92 দিন আমরা আমাদের ভলান্টিয়ার টিম সঙ্গে এখানে থাকি। তো আমার যেটা অভিজ্ঞতা, 21শে এপ্রিল, মে, জুনের অর্ধেক পর্যন্ত আমাদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল অনেক বেশি, প্রেশার ছিল অনেক, কিন্তু জুনের মধ্যবর্তী সময় থেকে সেই সংখ্যা আসলে কমতে শুরু করেছে। আর জুলাইয়ের দিকে তো মোটামুটি নাই বললেই চলে আমাদের এখানে, কারণ হয়তো এটার কিছু কারণ থাকতে পারে। আমরা যখন এপ্রিলে শুরু করি তখন চিকিৎসা সেবার প্রতিষ্ঠানগুলো চিকিৎসা সেবা দিতে অপারগ ছিল, আমাদের চিকিৎসার অবকাঠামোগুলি ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে সেটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে হতে পারে। কিন্তু বাস্তবিক যেটা দেখা যাচ্ছে কি, আমি বলবো যে কি মানুষ সচেতন হয়েছে ব্যাপকভাবে। আগে তো একটু জ্বর সর্দি হলেই হসপিটালে ছুটে আসতো, এখন একটা ওই পর্যায়ের যারা রোগী তারা বাসায় বসে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাচ্ছেন, আর একটু যারা সিভিয়ার অক্সিজেনের পরিমাণ কমে যায় তারাই হসপিটাল মুখী হচ্ছে, এটা খুব ভালো দিক। আর ইদানিং টেস্টের সংখ্যা কমে গেছে, মানুষের মধ্যে এই ধারণা হয়েছে যে লক্ষণ না থাকলে কেন টেস্ট করবো। একসময় ভয় আতঙ্ক পেয়ে মানুষ দ্রুত টেস্টের দিকে ছুটেছে। তাহলে আমরা সার্বিকভাবে বলবো যে সময়ের সাথে সাথে সরকারের সার্বিক পদক্ষেপে এবং জনগণের এই যে সচেতনতায় এই কোভিড ক্রান্তিকালের ব্যাপক উন্নতি হয়েছে। কিন্তু আমরা একটু ভয় পাচ্ছি যে আগামী ঈদুল আজহা একটা বিষয় রয়েছে, যেখানে কোরবানির হাট নামে যে বিষয়, সেখান থেকে হয়তো অনেকে ভাবছেন যে কিভাবে আমরা উদ্ধার হতে পারি। তা আমি বলবো যে যেহেতু আমার জীবন ও জীবিকার কারণে কলকারখানা অফিসে সব খুলতে হয়েছে, আমাদের একটা জিনিস করতে হবে, প্রথমত হচ্ছে সবাই মাস্ক পরে অফিসে যাচ্ছে কিনা এই মনিটরিংটা রাস্তাঘাটে কলকারখানায় এনশিওর করতে হবে, মাস্ক পরতে হবে। কারণ দেখা যায় যে দুইজন মানুষ যদি মাস্ক পরে তাকে সংক্রমণের হার খুব কম থাকে, খুবই নগণ্য, আর যদি তার মধ্যে একজন পরে তাহলে 50%, আর যদি কেউ না পরে অনেক বেশি। সুতরাং এই বিষয়টা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, ভলান্টিয়ার, বিভিন্ন গ্রুপ যেভাবে কাজ করি তাদের এনশিওর করতে হবে। পাশাপাশি আমাদের ওয়াশরুমে ঢোকার সময় আগে তো একটা সাবানের আমরা একটা সাবানদানি রাখতাম বা হাত ধোয়া, পাশাপাশি একটা স্যানিটাইজার রাখতে হবে, টিস্যু রাখতে হবে। সুতরাং এই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যে মাস্কটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আমার মনে হয় যে কি করোনা ক্রান্তিকালে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর কোরবানির হাটে আপনারা যাবেন কিনা এটা আপনাদের বিষয়। আমি বলি যে কি প্রত্যেকটা মানুষ এই যে করোনা সংক্রমণ বাড়বে কিনা তার নিয়ন্ত্রক। আমি যদি কোরবানির হাটে যাই, আমি যদি আমার স্বাস্থ্যবিধি, সরকারের বিধিনিষেধ মেনে চলে যাই, পাশাপাশি সেটা যেমন আমার দায়িত্ব রয়েছে, পাশাপাশি অন্য মানুষ, আমার পাশের মানুষজন সেটা মেনে যাচ্ছেন কিনা সেটা একটা দেখার বিষয়। নিশ্চয়ই একটা নির্দিষ্ট বিধিমালা সরকার করে দিয়েছে, কোরবানি হাটে কতজন যেতে পারবেন, কি পরিমাণ দূরত্বে গরুগুলোকে রাখা হবে। তো সবকিছু হচ্ছে একটা সুনাগরিকের দায়িত্ব, কর্তব্য যদি আমরা আমাদের দেশের মানুষরা পালন করে থাকি, আমার মনে হয় যে কি এই করোনা ক্রান্তিকাল আর বেশি দিন থাকবে না। আর সুখবর তো রয়েছে, ভ্যাকসিন চলে আসছে, মানুষের মধ্যে অ্যান্টিবডি গ্রো হয়ে যাচ্ছে, সুতরাং আগামীতে হয়তো ভালোই আমরা সুখবর পাবো। ধন্যবাদ ডাক্তার বিদ্যুৎ। আমরা পরে আবার আসবো। আমাদের মাঝে এখন সংলাপে অংশগ্রহণ করবেন আমাদের বিশিষ্ট রাজনীতিক, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, হ্যাঁ, আমাদের শামসুজ্জামান দুদু ভাই। আমি দুদু ভাইয়ের কাছে একটি প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই। দুদু ভাই, আপনি যদি বলেন যে এই যে কোভিড-19 বাংলাদেশ সরকারের যে সার্বিক অবস্থা, তার সার্বিক যে প্রস্তুতি, এটি কি যথার্থ কিনা, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই আপনার দলের পক্ষ থেকে এই কোভিড-19 আপনারা কি ধরনের কার্যক্রম করেছেন বা কোভিড আক্রান্তদের পাশে কিভাবে দাঁড়িয়েছেন, একটু যদি ব্যাখ্যা করেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের এই ভার্চুয়াল আলোচনায়
আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অসীম কুমার উকিল, আমাদের সমসাময়িক ছাত্র রাজনীতিক, এখন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা। তারপরে মনিরুল ইসলাম সাহেব সাংবাদিক, মোখলেসুর রহমান মুকুল একটু আগে যিনি বললেন, খুব ভালো বলেছেন, বিদ্যুৎ বাবু, ডাক্তার বিদ্যুৎ বাবু, সবাইকে, আজকে যারা অংশগ্রহণকারী এবং সঞ্চালক, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটু আগে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো যদি সত্যি যথাযথ হয় তাহলে আমি ভীষণভাবে খুশি হব। মানে এরকম পরিস্থিতি শুধু আমার দেশে না, সারা বিশ্বে, যে কোভিড-19 মানুষকে যে অসহায়তা, জাতিসংঘের মহাসচিব যেটা বলেছেন গত 2-3 দিন আগে, যে করোনা ভাইরাস সারা বিশ্বকে হাঁটু গেড়ে তার সামনে বসতে বাধ্য করেছে জাতিসংঘের মহাসচিব। তো দেশে দেশে, বিশেষ করে উন্নত দেশগুলো, অস্ত্রর যে উন্নয়ন, অন্যান্য উন্নয়নের থেকে অস্ত্র মানুষ মারার সেই জিনিসগুলো কিন্তু তারা খুব অর্জন করেছে। এরা সুইচ টিপলে সারা বিশ্ব আণবিক আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু কোভিড-19 প্রমাণ করেছে মানুষকে ধ্বংস করা যত সহজ, মানুষকে রক্ষা পাওয়া তত সহজ ব্যাপার। আমেরিকা, ইউরোপ, আমাদের মতো গরিব দেশগুলোর মানুষ এখানে যেতে পারলে বড় খুশি হয়। কিন্তু এখন অবস্থা এরকম যে আমেরিকা, ইউরোপ বা উত্তর দক্ষিণ আমেরিকা এতটাই অসহায়, মানে মনে হয় যে আমরা আশ্রয় দিতে পারলে তারা যেন রক্ষা পেয়ে যেত। সরকার গত 2 দিন আগেই সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন যে এখানে স্বাস্থ্য বিষয়টি খুবই নাজুক এবং নড়বড়ে, ভয়ঙ্কর খারাপ। সেটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি পদত্যাগ করেছেন। তার সঙ্গে 2 বছরের যে চুক্তি সেটা বাতিল করা হয়েছে। এই ছোট্ট একটা ঘটনাতেই প্রমাণ হয় যে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক নাই। সাইদের কথা অথবা সাবরিনার কথা বা অন্য আরেকটা হাসপাতালের কথা, এটা নাই বা বললাম, কারণ ইতিমধ্যে দেশে এবং বিদেশে এদের কথাগুলো এমন ভাবে এসেছে যে আমরা অনেক দেশে এখন বাঙালি যারা বিভিন্ন সৃষ্টিশীল কাজে বিভিন্ন দেশে সুনাম যে অর্জন করেছিল, হঠাৎ করে গত 1 সপ্তাহে মনে হচ্ছে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছি। শুধু আমার দেশে না, সারা বিশ্বে কোভিড-19 একটা বোমা হয়ে গেছে বাঙালি যারা মুক্তিযুদ্ধে নিজেদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কেন, কিসের জন্য, কারা এই জন্য দায়ী? এই জিনিসটা একটু বুঝতে হবে। লক্ষণীয় যে আমি চ্যানেল আই বা অন্যান্য টেলিভিশন দেখি, মানে টেলিভিশনে যতটুকু আমি বুঝি, তাতে মৃত্যু সংখ্যা বাড়ছে। মৃত্যু সংখ্যা বাড়লে কি আমরা ভালো আছি? এটা কি প্রমাণ করে? আক্রান্তের সংখ্যা আমরা কমাই দিছি টেস্ট, তা থেকে উৎফুল্ল হওয়ার কিছু আছে? পার্সেন্টেজ অফ মানে শনাক্তকরণ যেটা আমরা দেখছি সেটা তো 25-এর উপরে ইতিমধ্যে চলে গেছে। তাহলে কেন আমি মিথ্যা জাতিকে প্রবাদ দিব যে আমরা ভালো আছি? আমরা ভালো না থাকলে তো ভালোর জন্য সংগ্রাম করতে পারি, ভালোর জন্য চেষ্টা করতে পারি। যেমন আমি সবসময় বলি যে এটা ঔষধ নাই, একটু আগেও মুকুল ভাই যেটা বললে, এটা ঔষধ নাই। তাহলে ওষুধটা কি? ওষুধটা হচ্ছে হাত ধোয়া, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। সেটা কি আমাদের এখানে হচ্ছে? আমরা ঢাকা শহরে এবং ঢাকার বাইরে যেসব জেলাগুলোতে প্রতিনিয়ত যে পরিসংখ্যান পাচ্ছি, মানে সরকারি ভাবে সাংবাদিকদের মধ্যে যতটুকু সীমিত তাদের ক্ষমতা প্রয়োগ আছে, সাংবাদিক বন্ধুরা দিচ্ছে, সেটা কি খুব ভালো চিত্র? আমরা সরকারকে রক্ষা করব না জনগণকে রক্ষা করব, রাজনীতিকে রক্ষা করব না জনগণকে রক্ষা করব, সাংবাদিকতাকে রক্ষা করব না জনগণকে রক্ষা করব? এটা হলো আমার কাছে ব্যক্তিগতভাবে আমার জিজ্ঞাসা। ইতিমধ্যে বিখ্যাত কিছু ব্যক্তিকে আমরা হারিয়েছি, যেমন
এটা তো বলতেই হয়। ডক্টর আনিসুজ্জামান, মোহাম্মদ নাসির, এই যে ধর্মমন্ত্রী, উনি তো মন্ত্রী ছিলেন। এরকম মানুষ না। আমি আমি নিচের লেভেলের অন্যদের কথা বাদ দিলাম, যারা সাধারণ মানুষ। কেন বাদ দিচ্ছি? এদেরকে আমি রক্ষা করতে পারিনি। অর্থাৎ কোভিড-19 সত্যি গুপ্তঘাতক, সত্যি ভয়ঙ্কর, সত্যি একেবারে অসীম ক্ষমতা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আমাদের উন্নয়ন, আমাদের মানে আমি বিশ্বকে বিন করে বলছি, বিশ্বের যে উন্নয়ন সেটাকে নগ্নভাবে সে প্রমাণ করেছে। এই উন্নয়ন তার কাছে কিচ্ছু না। তাহলে আমরা কি করব? এই যে রাজনৈতিক, অর্থনৈতিক, মুকুল ভাই যেটা বললেন, প্রতিদিন আমরা সংবাদ মাধ্যমে, মিডিয়াতে দেখছি আমেরিকার মতো জায়গায় ইতিমধ্যে কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। তাদের তো সামর্থ্য আমাদের থেকে বেশি। ইউরোপে হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ, হয়তোবা কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। সেখানে উৎফুল্ল হওয়ার কিছু নাই যে আমরা এখানে কাজ করাচ্ছি, কাজ পাচ্ছি। আমাদের এখানে ইতিমধ্যে মানে ছোট্ট একটা হিসাব দিই, ঢাকা শহরে কয়েক লক্ষ ভাড়াটে ঢাকা ত্যাগ করেছে। মানে 1 লক্ষ যদি করি তাহলেও 5 লক্ষ মানুষ ঢাকা থেকে চলে গেছে। শিক্ষকরা আম বিক্রি করছে রাস্তায় দাঁড়িয়ে। সাংবাদিক বা অন্যরা, প্রতিষ্ঠিত কথা বাদ দিলাম, এমন অনেকেই আমাদের বড় বড় যারা প্রকাশ করছে না, তাদের অর্থনৈতিক অবস্থা 4 মাসে মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর যদি সমাজ চলে, তাহলে আমরা কিভাবে এটা মোকাবেলা করব? আর হাসপাতালে একটা ছোট্ট ইয়ে দিয়ে পত্রিকাতেই এসছে, ঢাকা মেডিকেল কলেজেই যারা রোগী ছিলেন তার ভিতরে 80% মারা গেছে। বরঞ্চ বাসাতে যারা ছিলেন, এটা মিডিয়ার সংবাদ। আমাদের ডাক্তারদেরকে আমি ধন্যবাদ দিই, নার্সদেরকে, নার্সের সঙ্গে যারা যুক্ত ধন্যবাদ দিই, এবং প্রশাসনে এই চিকিৎসা বিষয়ে যারা আছেন আমি ধন্যবাদ দিই। কারণ আমি অসুস্থ হয়ে গেলে যত খারাপই এখানে আমার চিকিৎসা ব্যবস্থা খারাপ হোক না, তাদের কাছে আমাকে যেতে হবে। তাদেরকে আমাকে রক্ষা করতে পারছে। কতগুলো ডাক্তার মারা গেছে, কতগুলো নার্স মারা গেছে, তাদের পরিবার এখন কি কোন অবস্থায় আছে আমরা কি হিসাব নিতে পারছি? রাজনৈতিক পক্ষ বিপক্ষ আলোচনা, সমালোচনা, সমর্থন, এটা আরেকটা জিনিস বলে আমার কাছে মনে হয়। আমি শুধু এই কথাটা বলে শেষ করি যে করোনা আমাদেরকে সবকিছুর মুখোমুখি দাঁড় করিয়েছে। আমাদের কতটা দৈন্য আমাদের বিধি ব্যবস্থা। আমরা ব্যক্তিকে উন্নত প্রশংসায় তুলে ধরতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে নতুন একটা পৃথিবীর দিকে আমাদেরকে এগোতে হবে, এবং সেটি হচ্ছে করোনার জন্য। এবং সেটি কতটাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে মানুষ মারা গেছে তার থেকে কিন্তু ইতিমধ্যে অনেক বেশি লোক মারা গেছে। অর্থনৈতিক ক্ষতি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যা হয়েছিল তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছিল, কিন্তু একটাও কিন্তু গুলি ফোটে নাই, একটাও কিন্তু বোমা ফাটে নাই। কিন্তু এত মৃত্যু, এত ক্ষতি, এত মানে ভয়ঙ্কর পরিস্থিতি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে আর দেখা গেছে বলে আমার মনে হয়। জাস্ট এটা মাথায় নিয়ে যারা আমরা রাজনীতিক বা সমাজকর্মী বা রাষ্ট্র পরিচালনা আছি, তাদেরকে একটু ভাবতে হবে যে আমরা, আমি অনেক সময় বলি যে সরকার যেটা বলছে, এই যে বিদ্যুৎ যেটা বললো, এটা আমি বিশ্বাস করতে চাই আল্লাহ যেন এর মধ্যেই আমাদেরকে রাখে, অর্থাৎ এত কম ক্ষয়ক্ষতি। অর্থাৎ অনেকে আমরা জানি যে এটা সত্যি কিনা এই সংবাদটা, আর আমি এই সংবাদের মধ্যে থাকছি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। এটা সেই জন্য আমি সবাইকেই বলবো যে নতুন ভাবনা থেকে, হ্যাঁ, এই শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন প্রতিষ্ঠানটা শুধু সরকার থেকে যারা বেতন দেয় তারাই তো নিশ্চিতে মোটামুটি আছে। আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই যে বাড়ি ভাড়া মাফ করে দেওয়া, সরকার বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, পানির বিলকে বাতিল করছে। সরকারের সামর্থ্য তো বেশি। অনেক আছে একটা কি দুটা ফ্ল্যাট করে সে ব্যাংকের টাকা দিত, নিজে চলতো, তার বাসায় এখন ভাড়াটে নাই। আমি ভাড়াটে বাড়িওয়ালার পক্ষে বলছি না, ভাড়াটেও এখন খুব ভয়ঙ্কর, সে ভাড়া দেবে কি করে? এরকম একটা অবস্থা আমরা আছি। এই ভাবনা থেকে যদি সরকারের
চেষ্টাটা যদি বাস্তবমুখী না হয়, এটা যদি গতানুগতিক রাজনীতিকের মতোই হয়, তাহলে আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখে আমরা পড়ব। এটাই আমি বলতে চাই যে এখন সবাইকে নিয়ে ভাবতে হবে, সব রাজনৈতিক দল, পেশাজীবী সবাইকে নিয়ে, যেরকম এই ভাবনাটা আমরা 71 সালে ভেবেছিলাম, ঠিক ওইভাবে যদি আমরা নামতে পারি, তাহলে হয়তো এক মুঠো খাই অথবা না খাই জাতি হিসাবে আমরা টিকে যেতে পারি। না হলে 3-4 মাস 5 মাস পরে যে পরিস্থিতির মুখোমুখি হব, সেটা বোধহয় আমরা এখনো কল্পনা করতে পারছি না, অনেকেই পারছি। যারা পারছি তাদেরকে আমি উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ। দুদু ভাই, আমি তো একটু আপনার সাথে ক্রস করতে চাচ্ছি, আমার আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে আপনি বলছেন সবাইকে এনে ভাবতে, সুন্দর একটি কথা বলেছেন যে সরকার, বিরোধী দল বা রাজনৈতিক যারা আছে, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কোভিড-19 মোকাবেলা আমাদের সবাইকে এগিয়ে আসবে, আমাদের সকলের জন্য মঙ্গল হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার দল বিএনপি এবং একজন আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান, আপনার সরকারের প্রতি আপনার পরামর্শ কি? যে এই কোভিড-19 মোকাবেলায় আপনি বলেছেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ বেকার হচ্ছে, মানুষ অভাবগ্রস্ত হচ্ছে, লক্ষ লক্ষ। এ থেকে উত্তরণের উপায় কি? আপনি সরকারকে আপনার পরামর্শ কি? আমরা আমাদের এটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী আহ্বান করতে পারে সকল রাজনৈতিক দলকে, সকল পেশাজীবী সংগঠনকে, সবাইকে একটা জায়গায় আনতে পারে। শুধু আওয়ামী লীগ অথবা 14 দল দিয়ে কতটুকু পারবে এটা তো প্রমাণিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছি জাতীয় দুর্যোগকালীন এর থেকে আর বড় সময় নেই, যেটাও মানে ইতিমধ্যে আমরা ভারতকেও দেখি, ভারত এখন খুব দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন খুব খারাপ অবস্থা, ভারত আরো ভয়ঙ্কর অবস্থাতে, কিন্তু ইতিমধ্যে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদী তার অন্যান্য প্রতিপক্ষ বা রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু একাধিকবার আলোচনা করেছে, বসেছে। তো ভারতের কাছে যদি এটা করা সম্ভব হয়, তো আমরা কেন কথা বলতে পারবো না? তো এটা তো আমরা আহ্বানের অপেক্ষাতেই ছিলাম, আসি। উনি বলেন না না, যার যার অবস্থান থেকে প্রধানমন্ত্রী যেটা ইঙ্গিত করেছেন, বলেছেন যার যার অবস্থান থেকে। আমরা মনে করি এটা হবে না, এটাকে প্রধানমন্ত্রী এক ধরনের এড়িয়ে যাওয়ার পর উনাকে উদ্যোগ নিতে হবে, তাহলে এটা সম্ভব বলে আমি মনে করি। এবং তার জন্য বিরোধী দল ইতিমধ্যে আহ্বান জানিয়েছে। আর বেগম জিয়া যদি উনি বললে যে বেগম জিয়া যদি আহ্বান জানায় তার বাসায়, তাহলে তিনি যাবেন। আগামীকালে আমাদের বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তিনি আহ্বান জানাবেন, এটা আমাদের কোনো অসুবিধা নেই। আপনার মাধ্যমে আমি জাতির সামনে এটা বলে দেব, তিনি একটু ইচ্ছা প্রকাশ করলে আমরা তার চা খাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ডাকবো। জি, ধন্যবাদ দুদু ভাই, আপনি আমাদের সাথে থাকবেন আরেকটু সময়। আমি এবার যাব আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সংসদ সদস্য বাবু অসীম কুমার উকিল, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয় সম্পাদক। অসীম দা, আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে, নানা প্রক্রিয়া গ্রহণ করেছে, কিন্তু আমরা এর আগেও সংলাপে বলেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে যে এই যে টেস্ট কমানো অথবা এই যে 200 টাকা একটি কেন্দ্রে গিয়ে, অর্থাৎ কোভিড সেন্টার গুলোতে গিয়ে বুথে গিয়ে টেস্ট করালে 200 টাকা, বা হাসপাতালে গেলে নিজ বাড়িতে থাকলে 500 টাকা, এই যে এটা সরকারের এই পলিসিটা কেন বা ঠিক হয়েছে কিনা, অথবা সরকার এত কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, সেক্ষেত্রে এই যে টেস্ট নমুনা পরীক্ষার ক্ষেত্রে এই পয়সাটা না নিলে বাংলাদেশের মানুষ বা কোভিড আক্রান্ত অথবা তাদের স্বজনরা তারা কিন্তু খুশি হতো, একটি বিষয়। আর সরকারের যে মাস্ক পরার যে বাধ্যবাধকতা, সেটি পরিপত্র জারি হয়েছে, মাঠ পর্যায়ে কিন্তু এই প্রক্রিয়াটা এখনো কিন্তু মানুষ কিন্তু মাস্ক পরছে না। অর্থাৎ আগে অর্ধেকের বেশি মানুষ যেখানে মাস্ক ব্যবহার করতো, সেখানে এই সংখ্যাটা কিন্তু দিন দিন নেমে আসছে। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখন হাত গুটিয়ে বসে আছে। তা আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এই প্রবাস দর্পণের উদ্যোগ খুবই প্রশংসিত। ইতিমধ্যে আমাদের
জনাব শামসুজ্জামান দুদু সহ সবাই বিস্তারিত আলোচনা করেছেন। সকল আলোচনার প্রতি আমি আমার শ্রদ্ধা রেখে কথা বলছি। আমি মনে করি আজকের এই আলোচনাটা একটি বড় বৈশিষ্ট্য হলো যে সবাই খুব পজিটিভ আলোচনা করেছেন। আমরা আসলে আলোচনাটা অনেক সময় এত মাল্টিপল অ্যাঙ্গেলে মুভমেন্ট করে যে নিজেরাও চিন্তা করে যে এটা কি। সেক্ষেত্রে সবারই আলোচনার কেন্দ্রবিন্দুটা ছিল আমরা কিভাবে এই মহা দুর্যোগ মোকাবেলা করে আমরা এগিয়ে যাব সেটা। সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা প্রশংসিত সবার আলোচনার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যাওয়াটা আরো ত্বরান্বিত প্রত্যাশা ব্যক্ত করি। আপনি উপস্থাপকের যে বক্তব্যটা দুটো প্রশ্ন রেখেছেন তার মধ্যে একটা প্রশ্ন মাস্ক ব্যবহারের বিষয়টা কি, মানে এটাকে রেফারেন্স নিতে চাই। আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা থেকে অনেকাংশ হাঁপিয়ে উঠেছে না, এই সামগ্রিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই আলোচনা পর্যালোচনার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের বিবেচনায় রাখতে হবে। যে মাস্ক পরা, আমি তো এলাকায় কাজ করতে গিয়ে আমি দেখেছি, আমি যদি মাস্কটা ঠিক মতো পরি, আমি যদি হ্যান্ড গ্লাভসটা ঠিক মতো পরে যদি আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, এটাতে 50-60% রিস্ক ফ্রি এমনিতেই হয়ে যায়। সেখানে আমাদের দেশের 50% মানুষ মাস্ক পরছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এটাকে লাঠিতে পিটিয়ে পড়াতে পারে, মানুষের চেতনা আসতো। কিন্তু এই যে 50% মানুষ যে পড়ছে, এইটুকু ডেভেলপমেন্ট হয়েছে গত 4 মাস 5 মাসে। মার্চের 8 তারিখ প্রথম বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে, তারপরে এখন চলছে জুলাইয়ের 2য় সপ্তাহ। সেই পর্যায় পর্যন্ত মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, চেতনার স্তরগুলো বৃদ্ধি পেয়েছে। যেমন ডাক্তার বড়ুয়া বলছিলেন নাকি যে চতুর্থ বড়ুয়ার আগে একটা প্যানিক ছিল সাংঘাতিক রকমের, যে কারণে প্রথম লকডাউনটা 2 মাসেরও অধিক সময় টানা ছিল, এটা কাটিয়ে উঠা গেছে। এখন আমি তো নিজে মনে করি যে সরকার এই আলোকে 200 টাকা বা 500 টাকা ফিসের যে ব্যাপারটা হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। আমি ধরেন আমার এলাকার আমি একটা সাংবাদিক বন্ধু, ইয়াং ছেলে আমার কাছে এসেছিল, দুপুরের দিকে কথা বললো, সন্ধ্যার পরে শুনলাম যে ও করোনা আক্রান্ত, করোনা পজিটিভ। আমি একটু থতমত খেয়ে গেছি। সকালবেলা আমার বাসায় আসলো, আমার খুব স্নেহভাজন কথা বলে গেল। সন্ধ্যার পরে ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ যে আমাদের এই এলাকার সব এটা হয়, টেস্ট হয়, সেখান থেকে খবর পেলাম যে ওই ছেলেটা আক্রান্ত হয়েছে। এবং নর্মালি এই ছেলেটা আক্রান্ত হওয়ার পর আমাদের স্বাস্থ্যকর্মীরা ওই ছেলেটার সাথে কথা বলে গত 24 ঘন্টা কোথায় ছিলেন। যারা খবর পেয়েছে যে আমার কাছে এসেছিল, সকালে কথা হয়েছে, ডাক্তাররা খুব উদ্বিগ্ন। আমাদের উপজেলা ডাক্তাররা দৌড়াদৌড়ি করছে, জেলা সিভিল সার্জন পর্যন্ত আমাকে ফোন করেছে যে আপনি কেমন আছেন, কি অবস্থা। ডিসি সাহেব স্পেশাল ফোন করে খবর নিচ্ছে আমার কি অবস্থা, কারণ ইতিমধ্যে এটা প্রকাশ হয়ে গেছে যে ওই ছেলেটা আমার কাছে এসেছিল, করোনা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করা মাত্র বলে তুমি করোনা নিয়ে ঘোরাফেরা করছো কি? না দাদা, আপনার বাসায় যাচ্ছিলাম তো, দেওয়ার পথে হাসপাতালের সামনে আসছিলাম, ভাবলাম একটু চেষ্টা করাই যায়। আমার তো কোনো সিমটম নেই, গেছি দিয়ে আসছি, 3 দিন আগে দিয়েছিলাম, আজকে রেজাল্ট পজিটিভ। আমি এখন ভালো আছি, সুস্থ আছি। সকালে দেখলেন না, আমি যে রেসপেক্ট কথাটা বলছি আর কি, যে মাগনা যখন পাইছি বাসায় বসে ডাক্তারকে খবর দিয়ে এসে আমার স্যাম্পলটা নিয়ে যাওয়া যাবে। যে স্যাম্পল কালেকশনটাই বাংলাদেশের সবচেয়ে দুর্লভ ব্যাপার ছিল শুরুতে। আমরা একটু দেখেছি এটা, যে স্বাস্থ্য কর্মীরা আক্রান্ত হয়েছে, ময়মনসিংহের উপস্থাপক আছেন, ময়মনসিংহের সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে ময়মনসিংহ বিভাগে। ও যে মানে এটা শুধু সারা পৃথিবীতেই তো অজানা একটি রোগ। এর স্যাম্পল কালেকশনটা ভয়ঙ্কর ব্যাপার। পিপি টোটালি একটা আননোন টার্ম আমাদের কাছে। সেই পিপিটা পরে সেই স্যাম্পলটা কালেকশন করতে যে যাচ্ছে এখন, তার তো বুক দূরে দূরে করছে, হাত কাঁপছে। সেটা কালেকশন করে এনে সেটা আমার উপজেলা থেকে আমার জেলা স্বর্ণেকটুখানা পাঠিয়েছি,
নেত্রকোনা থেকে আমার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটা ডায়াগনোসিস হয়, টেস্টিং হয়, সেখানে পাঠিয়েছে। এই যে সামগ্রিক প্রক্রিয়াটা একজন স্বাস্থ্যকর্মী কি বেহাল অবস্থা, এবং সেখানে দাঁড়িয়ে আজকে এখন দাঁড়িয়ে গেছে নিঃসন্দেহে একটা উপজেলা লেভেলের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে আপনারা সবাই জানেন, এগুলি নিয়ে আমাদের স্বাস্থ্যকর্মীরা দাঁড়িয়েছে। একসময় আমার উপজেলা কেন্দ্র উপজেলা 104 জন আক্রান্ত ছিল, আজকে যখন কথা বলছে সেখানে এখন 5 জনে এসে দাঁড়িয়ে আছে। এই যে বিষয়গুলি হয়েছে, সেখানে বাংলাদেশের আর্থিক সামাজিক কন্ডিশন যে অবস্থায় আছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলি এই ফিসটা এটা খুবই যথার্থ হয়েছে। আবার এটা আমরা বলে রাখি যে দুষ্ট লোকেরা যখন হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকে, রাস্তা যাচ্ছে, ভাই এদিকে আসেন, আপনি কি টেস্ট করছেন? আসেন আসেন আসেন, একটু টেস্টটা করিয়ে দিয়ে নিয়ে হাসপাতালে ঢুকিয়ে দিচ্ছে। অহেতুক এই বিষয়গুলো একটা বিড়ম্বনা তৈরি করা, হাসপাতাল আঙ্গে না, এখানে একটু রাজনীতিও আছে, কাউকে দোষারোপ করছে না, এটা আমাদের কালচার আছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা সামগ্রিকভাবে বিষয়টা মোকাবেলা করছি। নিঃসন্দেহে আমরা এখন একটা সুন্দর সময় অতিক্রম করছি। আমি এই পর্যায়ে আলোচনায় একটা বিষয় উল্লেখ করবো, ব্রাহ্মণবাড়িয়ায় যখন একটি জানাজায় লক্ষ লোকের সমাবেশ হয়েছিল, আমরা সারা দেশ শিহরিত হয়েছিল। পরবর্তী সময় দেখা গেছে যে না, জায়গাটা আমরা ভয়ঙ্কর কিছু দাঁড়াইনি। আমার গার্মেন্টস, আমি একটা সেক্টরে করছি, আমার বিদেশি আমার যে টাকাটা আসার জায়গা, আমার অর্থ আয়ের যে জায়গাটুকু, গার্মেন্টস হলো একটা। সেই গার্মেন্টস গুলো আমরা খুলেছি, একসাথে 1000 গার্মেন্টস খোলানো হয়। তখন সবাই এই কথা বলছিল, গেল গেল সব গেল, আর রক্ষা করা গেল না দেশটাকে। কিন্তু এই বিষয়গুলো বিবেচনা রাখা দরকার ছিল। আমি গার্মেন্টস কেন খুঁজছি? আমার প্রধান পয়সা উপার্জনের যে টাকা, সেই জায়গাটা যদি আমি এই সময়টুকু তো না খুলে, তাহলে আমার অর্ডার আর আসবে না। এই অর্ডারটা চলে যাবে অন্য দেশে, আরেকটি দেশে অর্ডারটা চলে গেলে আর সেই অর্ডার আমার দেশে ফিরে আসবে না, আমার গার্মেন্টস বসে যাবে, হাজার হাজার গার্মেন্টস। তখন গার্মেন্টস এর যার নেতৃত্ব দেন তারা এবং দেশের নেতৃত্বরা বসে একটা গাইডলাইন তৈরি করলো যে এই স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস গুলো খোলা হবে। 5000 গার্মেন্টস আছে, তার মধ্যে 1000 গার্মেন্টস আমরা খুলবো অন টেস্ট। এবং সেখানে উল্লেখযোগ্য যেটা ছিল যে আপনার নিরাপদ দূরত্ব দাঁড়িয়ে ঢুকবে, স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, প্রতিটা হাসপাতালে আইসোলেশন, প্রতিটা গার্মেন্টস আইসোলেশন সেন্টার থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে। এরকম প্রাথমিক সমস্ত প্রস্তুতি নিয়ে গার্মেন্টস গুলি খুলেছিল। 15 দিন পরে দেখা গেছে যে না, ঠিক আছে। সেখানে শিফটিং ডিউটি হয়েছে, 1 সপ্তাহ ডিউটি করা পরে 14 দিন তারা আইসোলেশনে গেছে, আবার ঘুরে এসেছে ডিউটিতে হয়েছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি, আমি গার্মেন্ট ব্যবসায়ী না, গার্মেন্ট ব্যবসার সম্বন্ধে যে খবর রাখি, বাংলাদেশের সবগুলো গার্মেন্টস দাঁড়িয়ে গেছে। এটা নিতে হয়েছিল, তার মধ্যে আমরা দাঁড়াতে পেরেছি, আমার অর্থনীতির জায়গাটাকে প্রাণ সঞ্চালন করতে পেরেছি। মার্চ মাসের 8 তারিখ একটা টেস্টিং ল্যাবরেটরি ছিল, আজকে যখন কথা বলছি 4 মাস পর, তখন আমার 80টার মতো টেস্টিং ল্যাবরেটরি, প্রায় প্রতিটি জেলা শহরে টেস্টিং ল্যাবরেটরি গুলি হচ্ছে। এটা আমরা এগিয়ে যাচ্ছি। স্বাস্থ্য খাত নিয়ে কথা আছে, দুর্বলতা আছে, দুর্বলতা আছে বলে কথা আছে। কথা হলো যে আমরা সরকার স্বাস্থ্য খাতকে সঠিকভাবে অ্যাড্রেস করছে কিনা। আমি মনে করি আমরা এটা অ্যাড্রেস করছি বলে স্বাস্থ্য একজন ব্যক্তি 5টা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ছিল, তাকে রিমুভ করা হয়েছে। ডিজি হেলথ রেজিগনেশন দিয়েছে, স্বাস্থ্য সচিব পরিবর্তন হয়েছে, অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরও আমরা এই জায়গাটাকে অ্যাড্রেস করছি। দীর্ঘদিনের জমে থাকা যে সংকট, জমাট বাঁধা সংকট, একদম শিকড় গেড়ে গিয়েছিল যে সংকট, সেই সংকটকে আমরা সবলে উৎপাদিত করার জন্য কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি আমরা সফলতার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি আগামী কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদও আমরা স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী সবাই মিলে কাজ করব। আগামী দিনগুলিতে মাস্ক পরার প্রবণতা বাড়বে, হার বাড়বে। সবাই মিলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব সম্মুখভাবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অসীমদা, আমি এই জায়গায় একটু বলতে চাচ্ছি যে দীর্ঘদিনের সংকট কাটবে, সেটা আমরাও প্রত্যাশা করি। স্বাস্থ্য বিভাগের উন্নয়ন ঘটবে, সেটাও প্রত্যাশা করি। আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান দুদু ভাই যে কথাটি বলেছে যে একটি সমন্বিত উদ্যোগ, এই ব্যাপারে সমন্বিত উদ্যোগ নিয়ে দেশটা এগিয়ে চলছে। এখন সমন্বিত উদ্যোগটা নিব কিসের জন্য? কোভিড মোকাবেলা করার জন্য, তাই তো?
অন্য কোনো সমস্যা কিন্তু না। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি তখন বন্যা বাংলাদেশের 25টি জেলায় প্লাবিত হয়েছে, সেটা নিয়ে কথা বলা দরকার ছিল। কিন্তু আমরা টকশো বলি সমস্ত মিডিয়াতে কেবলমাত্র কোভিড এর উপর আলোচনা করছি। হ্যাঁ, কোভিড এর উপর আলোচনার জন্য কোভিড এক্সপার্ট ডাক্তারদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সেটা সচিব নিয়ে করা হয়নি বা ড্যাবকে বাদ দেওয়া হয়নি। সংকটটা তো বিএনপিকে নিয়ে বসার সংকট না। ইফ ইট ইজ ফ্যাক্ট, যদি আপনার হঠাৎ একটু সুর বেলায় আরেকটা দাগা আছে, মধ্যে আরেকটা পিঠ আছে, যদি মনে করতে হয় বিএনপিকে নিয়ে বসতে হবে, তাহলে প্রথমে বিএনপি বলবে মিটিংটা ঢাকায় হবে না লন্ডনে হবে। না, কারণ বিএনপির চেয়ারপারসন শারীরিক ভাবে এখন এই সমস্ত মিটিং এ উপস্থিত হওয়ার সক্ষমতা রাখেন না বলে প্রতীয়মান। তাহলে বিএনপির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তির সাথে বৈঠকটা করতে হবে। খুব স্বাভাবিক প্রশ্ন, লন্ডনে করবো না বাংলাদেশে করবো, এটা হলো বিএনপির দিক থেকে প্রশ্ন থাকবে। দাবি থাকতেই পারে লন্ডনে নিয়ে যেতে হবে, which is not possible। এমনিতে যাওয়া যাচ্ছে না, আমাদের দেশ বিদেশ থেকে আসছে লক্ষ লক্ষ প্রবাসী মানুষ, তারা যাইতে পারতেছে না, সেখানে তো মিটিং করার জন্য যাওয়া যাবে না লন্ডনে। অন্যান্য দলের লোকজন বলবে সরকারি দল একজন চিহ্নিত সাজাপ্রাপ্ত অপরাধী ব্যক্তির সাথে মিটিংটা করতে পারে কিনা, না, সেই সুযোগ নেই। তারপরেও বিএনপির কে নিয়ে যদি কোনো বিষয় দরকার পড়ে বসা যাবে না কেন তা বলছে না, কিন্তু এই বিষয়গুলো সলভ করতে হবে। কিন্তু সংকট হলো কোভিড, সংকট হলো ডাক্তারদেরকে নিয়ে কাজ করা। এদেশের জাতীয় দুর্যোগে যে সমস্ত ডাক্তাররা কাজ করেন সর্বজন শ্রদ্ধেয়, তাদের সকলকে নিয়ে একটি জাতীয় কমিটি করা হয়েছে, সেটার ভিত্তিতে কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী যে কোনো প্রয়োজনে, স্বাস্থ্যমন্ত্রী যে কোনো প্রয়োজনে এই যে জাতীয় কমিটি আছে তাদের পরামর্শ নিয়ে কাজ করছে। তারপরেও আলোচনার রাস্তা বন্ধ নয়। আমরা যখন উপজেলা লেভেলে কাজ করছি, আমরা আমাদের নির্বাচন এলাকায় কাজ করছি, জেলা শহরগুলিতে কাজ করছি, আমি এটি কোথাও দেখিনি এই প্রশ্নটা এসেছে আওয়ামী লীগ আছে বিএনপি নাই, বিএনপি আছে আওয়ামী লীগ নাই, বা দলাদলের কোনো বিষয় কোভিড আক্রান্ত বাংলাদেশে নেই। আলোচনার টেবিল আমরা টকশোতে কিছু কথাবার্তা বলি, এটা বলতে হয় বলে বলি, বা এটা একটা ট্রেডিশন বলে বলি। আমি যেটা শুরুতে বলেছি, আজকের মিটিংটা আমরা ট্রেডিশনের বাইরে করেছি, সবাই খুব পজিটিভ আলোচনা করেছি। কিভাবে অসীমদা, আমরা আপনার কথা পরে আবার শুনবো। আমি এবার আমাদের অতিথিদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের প্রবাস দর্পণের ঢাকা প্রধান সাংবাদিক মনির ইসলাম ভাই, মনির ইসলাম ভাই, আপনার যদি থ্যাংক ইউ অমিত রায়দা। আমি অসীমদার কাছে একটা প্রশ্ন করি, সেটা হলো যে এই যে টেস্টের যে ফি, এটা নির্ধারণ করেছে, প্রথম ছিল না, পরে নির্ধারণ করেছে। এই 2-3 দিন আগে আওয়ামী লীগের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সড়ক মন্ত্রী ভাই, হ্যাঁ, উনি বলেছে যে এই ফিটা পুনর্বিবেচনা করা যায় কিনা উনি আহ্বান জানিয়েছেন। তা আমার প্রশ্ন হলো অসুবিধার সাথে, উনিও কি এই সাধারণ সম্পাদকের, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল ভাইয়ের মতো এই ফিটা পুনর্বিবেচনার বিষয়ে উনি কোনো কিছু মনে করেন কিনা, এটাই আমার জানার ইচ্ছা ছিল। আমরা চাই কোভিডকে সবাই নিয়ে, কোভিড যে অবস্থা, এই অবস্থা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা এর থেকে বেরিয়ে আসবো। এছাড়া আমাদের আর অন্য কোনো পথ নাই। এখন দলাদলি করে, কাদা ছোড়াছড়ি করে, এগুলো করে কোনো কাজ হবে না। যেভাবে আমাদের কোভিড থেকে আমরা সবাই, কোভিড কিন্তু ওই আওয়ামী লীগ বলে কোভিডে আক্রান্ত করে আর বিএনপিকে করে না, আর বাম দলকে করে না, তারা কিন্তু সাংবাদিকরা করে না, করবে না, উনকে করবে তা না। আমরা দেখেছি এবার কোভিডে প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটা পেশাজীবী সংগঠনের মানুষ আক্রান্ত হয়েছে। সুতরাং আমরা সম্মিলিতভাবে কিভাবে মোকাবেলা করব সেই কাজটা আমাদের করতে হবে। আমার অসুবিধা কাছে এই প্রশ্ন, যেহেতু আর দলের, আমাদের দেশে এক সম্মানিত রাজনীতিবিদ উনি বলেছেন যে পুনর্বিবেচনা করা যায় কিনা, আহ্বান জানিয়েছেন, আপনি এই সাথে একমত কিনা বা আপনার কি মতামত সেটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি বলবো এখন? হ্যাঁ বলেন। আমি এটা মানে যে কোনো জিনিস পুনর্বিবেচনার দাবি রাখে। এই অজানা একটা রোগ, সারা বিশ্বে ধেয়ে আসা একটা রোগ, এটা বলে যে বাজেটে নাকি আমরা এই ব্যাপারে আলাদা কোনো টাকা রাখি না। এই যে বাংলাদেশে কি অবস্থাটা হবে 3 মাস পরে, রেমিটেন্সের অবস্থা তো এখন বোঝা যাচ্ছে না, ফিরে যাওয়া যাচ্ছে না। রেমিটেন্সের সাপ্লাই লাইনটা কি হবে আমি যে জানি না।
আমার বাজেট বাৎসরিক আয় ব্যয়ের হিসাব, এই আয় ব্যয়ের হিসাবটা দিয়েছি, মাথায় রেখেছি এটা অ্যাডজাস্ট এবং রিঅ্যাডজাস্টের জন্য। কোনো সিদ্ধান্তটাই ফাইনাল না। আমি এটা বলছি যে একটা জায়গা থেকে আমরা ভেবেছি, দেখা যাক আমরা সামগ্রিকভাবে অগ্রসর হওয়ার ক্ষেত্রে। আমার দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের যে কথাটা বলেছেন, উনি পুরখাওয়া রাজনীতিবিদ, উনি ওনার অভিজ্ঞতার আলোকে এই কথাটা বলেছেন। আমি অবশ্যই ওনার কথার সাথে একমত, সহমত পোষণ করে বলছি, অবশ্যই এটা বিবেচনা করার সুযোগ আছে, বিবেচনা করা যেতেও পারে। এটা একটা জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য বলা হয়নি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মনির ভাই আপনি পরিচালনা করেন, আপনি বিদ্যুৎ দাকে দেন। মনির ভাই আপনি বিদ্যুৎ দাকে দেন। আচ্ছা, এবার আমি এই প্রথমে আমরা দেখলাম যে বিদ্যুতের কাছে অনেক আশার কথা শুনেছি। আমরা চাইবো যে আমাদের যে এই চট্টগ্রামের কমিটির উপরে আপগ্রেড কি অবস্থাটা আমাদেরকে আরো ভালোভাবে তুলে ধরবে। বিদ্যুৎ আপনাদের হাসপাতাল উইন্ডো নামে একটা ডিসি অফিস উইন্ডো করেছে, ওখানে মানে যত দিন যাচ্ছে হসপিটালে বেডের সংখ্যা বেশি বেশি খালি দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে, সেটা অবশ্যই ভালো দিক। আমি বলবো যে আমরা একটু ফিল করি, একসময় এই হসপিটালে রাত 10টা 11টা অনেকগুলো ফোন আসতো, টেলিফোন কল অ্যাটেন্ড করতে, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু সময়ের সাথে সাথে সে অবস্থার সত্যিকারই পরিবর্তন হয়েছে, সেটা সত্যি আশাব্যঞ্জক। আমি বলবো যে কি আমরা তো সবাই অনেক সচেতন হয়েছি, অনেক সার্বিক বিধিনিষেধ গুলো যদি মেনে নিই এবং আমার আশেপাশের মানুষজনকে সচেতন করে, আমার মনে হয় যে কি এই করোনা ক্রান্তিকালের যে মানুষের দুর্দশা সেটা বেশি দিন থাকবে না, আমরা অতি দ্রুত স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারবো, এটুকুই বলবো আমি শেষে। আসলে আমি একটু সবাই আমি আমার একটা খারাপ রোগী আছে, অ্যাপোলাইজ করছি একটু, আমি হসপিটাল থেকে থাকি, হসপিটাল থেকে করছি, এই জন্য আমি অসুবিধা। নমস্কার, কাজী রহমান সালামালাইকুম, পার্ডন মি, মানে ক্ষমা করবেন। ডাক্তারের প্রধান কাজ হলো রোগী অ্যাটেন্ড করা। আপনি তো, আমরা তো আলোচনা করছি কোভিড নিয়ে, তো আপনি তো এই কোভিডের রোগীর জন্যই যাচ্ছে, সুতরাং এই ব্যাপারে কোনো আর কথা বলা যায় না। আপনি আপনার কাজ করেন, আমরা আশা করি। সরি, দুঃখিত একেবারে, অসীমদার খুব বক্তব্য শুনতে ভালো লাগলো। অবশ্যই অসীমদা আমাদেরও, অসীমদা আমাদেরও আমাদের বড় ভাই, আমাদের খুব গুরুজন রাজনীতিক, আমরা উনি আমাদের নমস্কার আসতেন, উনি খুব যাকে বলে জেন্টলম্যান পলিটিশিয়ান, সুতরাং তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো পরে। আমি এবার কাজী রহমান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আপনি এই যে আমাদের দেশের, আপনি ইংল্যান্ডে থাকেন, আপনার কোনো সাজেশন বা আমাদের দেশের এই কোভিডের বিষয়ে কি করলে আরো ভালো হবে, সেগুলো আপনি যদি একটু বলেন। মিউট করে নেন আপনি, এটা সাউন্ডটা মিউট করে নেন। ধন্যবাদ। আপনারা তো অনেক কিছু জানেন শোনেন, সারা পৃথিবীতে এটা চলতেছে 4 মাস ধরে। চায়নায় আরম্ভ হয়েছে ডিসেম্বর জানুয়ারি থেকে, এবং কিভাবে করতে হবে সেগুলো তো বিভিন্ন এক্সপার্টও গেছে, চায়না থেকে এক্সপার্ট বাংলাদেশে গেছে, তারাও বলেছে, এবং ওখানে প্রচুর ডাক্তার আছে, সবাই জানে কি করা লাগবে। কিন্তু কথাটা হলো আমরা সেই স্টেজে আছি কিনা, আমাদের সেইগুলা অ্যাপ্লাই করার মতন পজিশন আছে কিনা। ইট ক্যান বি দুইটা, একটা হলো যে জনবল, আর একটা হলো আমাদের যে সিস্টেম, আমাদের যে টেকনোলজি, এটা আছে কিনা। 3 নম্বর হলো আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন আছে কিনা সেটা ম্যানেজ করার। প্রত্যেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একই অবস্থা। তো বাংলাদেশ বহু দেশ থেকে অনেক ভালো পজিশন আছে, আমি বলবো না যে বিরাট পজিশন, রিলেটিভ টার্মে আফ্রিকার, সাউথ আমেরিকার কান্ট্রির সাথে কম্পেয়ার করলে একটু বেটার পজিশন আছে। এইখানে ধরে নিতে হবে যে আমাদের আরো মাস 3 ঝামেলার মধ্যে থাকা লাগবে কমসে কম। ইন দি মিন টাইমে ভ্যাকসিন বাইর হলে হয়তো একটা দিকে আমরা আগাই যেতে পারবো। তো এই কটা মাস আমাদের সিরিয়াসলি চিন্তা ভাবনা করা লাগবে, যাতে আমাদের একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে এটা সংক্রমণটা না বাড়ে। তার জন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে। আপনারা সবাই জানেন জিনিসগুলো কি।
ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক ইউজ করা, হাত ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, এগুলো তো আছেই। একসাথে বাজারে যাওয়া যাবে না, 1 মিটার, আমাদের এখানে এখন 1 মিটার ডিস্টেন্স মেনটেন করলে, আগে ছিল 2 মিটার ডিস্টেন্স, কারণ আমরা জানি এইগুলা ক্লোজ কন্ট্যাক্টে যায়, মুখের থেকে যে শ্বাস প্রশ্বাস বাইর হয় তার সাথে এটা স্প্রেড করে। এখন আমরা জানি এটা ক্লোজ রুমের মধ্যে লোক, তাদের মধ্যে এটা স্প্রেড করে, কিন্তু অনেক সায়েন্টিস্ট মনে করে এটা বাতাস দিয়ে বিভিন্ন জায়গায় যায়। তো এইসব চিন্তা করলে আমাদের একটা হলো ট্রিটমেন্ট আর হলো প্রোটেকশন, দুটোই করা লাগবে। তো প্রোটেকশন তো ইজি, কিন্তু ট্রিটমেন্ট করতে গেলে যে বিরাট প্রবলেম, সেখানে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আসতেছে, হাসপাতাল বেডের ব্যাপার আসতেছে, ট্রেন ডাক্তার নার্সের ব্যাপার আসতেছে, ওয়েল ইকুইপড হাসপাতাল এবং ওয়েল ইকুইপড হাসপাতাল বেডের ব্যবস্থা আসতেছে। এইটা 1 দিন 2 দিন 6 মাস 1 বছর হবে না, কারণ আমাদের গভর্নমেন্টও স্বীকার করছে আমাদের হেলথ সার্ভিস প্রিমিটিভ অবস্থায়। আসলেই পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে, অ্যাটলিস্ট একটু ডেভেলপ কান্ট্রি দেখলে বুঝতে পারেন একদম প্রিমিটিভ স্টেজে। সেখানে আমরা যে ডাক্তার তৈরি করি, বাংলাদেশে প্রায় 120টা হাসপাতাল না, মেডিকেল স্কুল। আপনি দেখেন আমাদের পিজি থেকে কয়জন পোস্ট গ্রাজুয়েট বছরে বাইরে হয়, কাউন্ট করেন খালি। এই দিয়ে এই যে মেডিকেল কলেজগুলো আছে, তার মাস্টার তৈরি, তার টিচার তৈরি করার মতো পোস্ট গ্রাজুয়েট ওখানে পাশ করে না। তারপরে ট্রেনিং তো ব্যাপার আছে, তাদের ট্রেনিংটা কিরকম হচ্ছে, নাকি খালি বই পড়া পাশ করিয়া গেলেই সে প্রফেসর হয়ে গেল আর সে শিখে ফেললো? নো, ট্রেনিং থাকা লাগবে, রোগীর সাথে কানেকশন থাকা লাগবে, বিভিন্ন জায়গায় এক্সপোজ হওয়া লাগবে। আমাদের দেশ যেহেতু এখন অত ডেভেলপ না, আমাদের বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টের সাথে কাজ করতে হবে, শিখতে হবে। এইগুলো করতে যে সময় লাগবে, সেটা আমাদের জন্য ফিউচারের ব্যাপার, এবং ওইটা আমাদের দিকে আগাই যেতে হবে। যে আমাদের মেডিকেল কলেজগুলোর সিট বাড়ানো লাগবে, শুধু বাড়ালেই হবে না, সেখানে যে ডাক্তার তৈরি হবে তাদের পড়ার টিচার আছে কিনা সেগুলো করতে হবে। যে হাসপাতালগুলো আছে খালি বিল্ডিং করলে হবে না, তার মধ্যে প্রচুর ডিপার্টমেন্ট আছে কিনা, যেমন মেডিসিন, সার্জারি, গাইনি, অপস, ইএনটি, আই, এরকম ইনফেকশন ডিপার্টমেন্ট, এসব তার মধ্যে এক্সপার্ট আছে কিনা, এখানে যারা ছাত্রদের পড়াবে তাদের ওই ধরনের টিচার আছে কিনা প্রত্যেকটা সাবজেক্টে। তারপরে বেসিক সায়েন্স সাবজেক্ট আছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এগুলো যে মাস্টার তৈরি করবে, এটা আকাশ থেকে হঠাৎ ধুম করে হয়ে যাবে না। এগুলোকে প্ল্যান নিয়ে চলতে হবে, এবং গভর্নমেন্টের একটা বিরাট প্ল্যানিং ডিপার্টমেন্ট লাগবে, হেলথ সার্ভিসে একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট খোলা লাগবে। ধরতে হবে আমাদের কোনো প্ল্যানই নাই, আল্লাহ চালাই দিয়েছে। আশা করি এখন যে আমাদের সার্জন সেক্রেটারি গেছেন, উনি হয়তো এইদিকে একটু লক্ষ্য করবেন, কারণ তিনি টিচার। আশা করি তিনি গভর্নমেন্ট থেকে সহায়তা পাবেন এগুলো করার জন্য। কিন্তু আমাদের দেশ হয়েছে দুর্নীতির বলতে কোনো মুক্ত কোনো জিনিস নাই। বাংলাদেশে যেখানে যান, রাস্তাতে হাঁটলেও দুর্নীতি, এমন একটা পজিশন হয়েছে, আমার মনে হয় ভবিষ্যতে রাস্তা দিয়ে হাঁটলেও অনেক চান্দা দিয়ে হাঁটা লাগবে, এমন একটা পজিশন যাচ্ছে। গাড়ি ঘোড়া চললে চান্দা দিয়ে গাড়ি ঘোড়া চলা লাগে। এবং আমার ভয় হয় এই পজিশনে যখন চলতেছে, বঙ্গবন্ধু যেটা বলে গেছিলেন, চোরের খনি বাংলাদেশ, সোনার খনি না পেয়ে চোরের খনি পাইছি। তা এখন তো খনি তো অল্প জায়গায় ছিল তখন, এখন পুরো বাংলাটাই চোরের খনি হয়ে গেছে। এখান থেকে আমাদের বাইরে আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তা নাহলে মানুষের উন্নতি হবে না, কোনো জিনিসকে উন্নতি করা যাবে না, এবং মানুষকে সেবাও দেওয়া যাবে না। এই সেবার মনোভাব নিয়ে আসতে হবে। বাংলাদেশে যত চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ ছিল, সবগুলো যে আওয়ামী লীগে জয়েন করছে কইরা, কারণ ওখানে চুরি করতে সুবিধা, টাকা আয় করতে সুবিধা, গভর্নমেন্টের শেল্টার পায়। যেটা আমাদের সময় দেখছি সিরাজ শিকদার যখন ছিল, আমাদের মাদারপুর, শরীয়তপুরের যত চোর, ডাকাত, গুন্ডা সব নাই, সব কি হলো, সিরাজ শিকদার হয়ে গেল। চুরি ডাকাত গুন্ডামি কইরা টাকা পয়সা নিয়ে ওই জায়গায় সিরাজ শিকদারের নাম দিয়ে স্লোগান দিয়া চলে গেল, এই কাজ করছে। এখন সেটাই হচ্ছে। তো এখান থেকে বাইরে আসতে হবে, প্ল্যানিং নিয়ে আমাদের আগাইতে হবে, হেলথ সার্ভিসকে ডেভেলপ করতে হবে, পুরোটা হাসপাতালগুলোকে ওয়েল ইকুইপ করতে হবে, এবং এখানে ফান্ডিং এর ব্যাপার আছে, এক্সপার্টের ব্যাপার আছে, সেগুলো আমাদের গ্রো করতে হবে, যাতে আমরা ফিউচারের জন্য রেডি থাকতে পারি। কারণ কোভিডটা সহজে যাবে না, এটা আমাদের ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিনের মতন ভ্যাকসিন দেওয়া লাগবে। সারা পৃথিবীর লোয়েস্ট, আমরা আশা করি মানুষের মধ্যে ইমিউনিটি তৈরি হবে,
আইদার প্যাসিভ ইমিউনিটি, ইনফেকশন হয়ে হবে একটা, আর একটা অ্যাক্টিভ ইমিউনিটি যেটা আমরা ইমিউনাইজেশন করে তৈরি করব, এটা দিয়ে আমরা মানুষকে প্রোটেক্ট করব। এবং এটার জন্য আমাদের সিরিয়াসলি লাগতে হবে যাতে আমরা ইমিউনাইজেশনটা, ইনজেকশনটাকে সারা দেশব্যাপী সবাইকে দিতে পারি এবং ফ্রি। যদি আবার ওখানে টাকা পয়সার ব্যাপার হয় তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে, আমাদের সাধারণ মানুষ এগুলো পারবে না করতে, যেমন কোভিড টেস্ট কেউ করতে পারে না এরকম। এইভাবে আগান ছাড়া আমাদের কোনো উপায় নাই এই কোভিডকে কন্ট্রোল করা ছাড়া। আর একটা জিনিস করা উচিত, কতদিন বা বাইরের থেকে আমরা কিনবেন এই জিনিস। তবে একটা সুখবর হলো বাংলাদেশের একটা কোম্পানি আছে, তারা এই ভাইরাস বা ভাইরাস রিলেটেড জিনিসটা রিসার্চ করে তারা একটা কোভিডের ইমিউনাইজেশন, দ্যাট মিনস একটা ইনজেকশন তারা অনেকটা আগাই গেছেন এবং ফিল্ড ট্রায়ালও আগাই গেছেন। আশা করি তারা যদি করেন তাহলে হয়তো বাংলাদেশে খুব কম খরচে এই ইনজেকশনগুলো দেওয়া যাবে যাতে। এবং আরেকটা হবে যে যদি প্রত্যেক বছর নতুনভাবে ইনজেকশন করা লাগে ফ্লু ভ্যাকসিনের মতনও সেগুলো করা লাগবে, এরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যারা টেকনোলজিস্ট আছেন, এক্সপার্ট আছেন, তারা আমি শিওর এগুলো আমাদের চেয়ে অনেক বেশি বোঝেন এবং তারা ওইভাবে আগাই যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি অসীমদার কাছে যাচ্ছি। অসীমদা, আপনি তো শুনলেন মুকুল ভাই যা বললেন। আমরা আজকে দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি নিয়োগ পেয়েছেন এবং অনেক অনেক পদক্ষেপ সরকার নিচ্ছেন কিভাবে স্বাস্থ্য অধিদপ্তরকে চাঙ্গা করা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু আমরা দেখলাম গত বাজেট অধিবেশনে এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে অনেকে বক্তব্য দিয়েছেন। বাইরেও যিনি বলে যারা রাজনৈতিক দল আছেন তারাও স্বাস্থ্যমন্ত্রীর এই অব্যবস্থাপনার দায়ী করে তারা তার পদত্যাগ দিয়েছেন। যখন দেখা গেল সাহেদের সাথে যখন একটা চুক্তি হয় নিজের হাসপাতাল নিয়ে, সেই চুক্তির সময় উনি ছিলেন, পরে বললেন উনি জানতেন না, ওনাকে ডিজি সাহেব বলে নিয়ে গেছেন। এই যদি অবস্থা হয়, এই বেহাল অবস্থা থেকে বের হওয়ার জন্য আপনি যেহেতু এক সরকারি দলের একটা নীতি নির্ধারকের পর্যায়ের একজন নেতা, আমরা আপনার কাছ থেকে আসার কথা শুনতে চাই কিভাবে আমরা এই কোভিডের অবস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসবো। এই বিষয়ে আপনার উচিত মতামত বা আপনার বক্তব্য বলেন। মানে আসলে আলোচনাটা শেষ পর্যায়ে এসেছে, কতক্ষণ বলতে পারবো ঠিক জানি না। তবে আমার পূর্বে বক্তব্য রেখেছেন ডাক্তার ভাই, খুব সুন্দর জিনিসগুলি তুলে এনেছেন। এটা এই জায়গাগুলিতে আমাদের আলোচনাটা ঠিক করতে পারলে ভালো হতো। স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থা নিয়ে আমরা কথাগুলি বলছি, আমরা চেষ্টা করছি, কিন্তু মানুষের দৃষ্টিটা নিবদ্ধ কোন জায়গায়? শাহেদ, সাবরিনা কিংবা মিটু সিন্ডিকেট, মানে এই রকম জায়গাটার মধ্যে মানুষের দৃষ্টিটা নিবদ্ধ। নিঃসন্দেহে দৃষ্টিটা নিবদ্ধ করার মতো যথেষ্ট কারণ আছে, অবশ্যই এগুলি আলোচনাটা করে নিয়ে আসা দরকার। কিন্তু আমি এই সমস্ত প্রবলেম সলভ করে দিলাম, সিন্ডিকেট মুক্ত করলাম, তারপরে এই রিজেন্ট হাসপাতালের মতো হাসপাতালগুলিকে আপনার রেজিস্ট্রেশন মুক্ত করে কাজকর্ম করলাম। কিন্তু ডাক্তার সাবরিনা তো একটা ডাক্তার, এমবিবিএস পাস করা ডাক্তার, বাংলাদেশের মানুষের পয়সায় উনি লেখাপড়া করছেন, কৃষকের শ্রমিকের পয়সায় লেখাপড়া করে ডাক্তার হয়েছেন, বিসিএস অফিসার হয়েছেন। সরকারের নিয়ম অনুযায়ী উনি কোনো কোম্পানির চেয়ারম্যান, এমডি, ডাইরেক্টর হতে পারেন না। উনি জিকেজি নামের একটা কোম্পানির চেয়ারম্যান হয়েছে। এই জিনিসটা বন্ধ করবেন কিভাবে? এই জিনিস বন্ধ করার ওষুধ তো আমার নাই। এই যে আমার ডাক্তার ভাই বলছিলেন লন্ডনে উনি আছে নাকি, আমার হাসপাতাল করেছি কতগুলি, আমরা কি যেতে পারছি? কোন হাসপাতালগুলির কি অবস্থা? শিক্ষক ডাক্তার কয়জন আছে? সিলেবাসটা পড়ানো হচ্ছে কিনা ঠিক মতো? আমরা কি এই জায়গাগুলো অ্যাড্রেস করতে পারছি? আমার সমস্ত মেশিনারিজ থাকার পরও এই ডাক্তাররা, আমাদের দেশে ডাক্তার খারাপ হচ্ছে তা না, আমার দেখা যাচ্ছে যে টেস্ট গভীর আগ্রহ সহকারে টেস্টিং করার মতো সুযোগ নেই। আপনি বলেন একজন ডাক্তার একটা প্রহরে বসে 100 বা 200 বা 300 রোগী দেখে, এটা কি সম্ভব? সারা পৃথিবীর মানুষ শুনলে আকাশ থেকে পড়বে, যেটা
ইট ইজ অ্যাবসার্ড, এটা হয় না। ডাক্তার বিধান রায়ের কাছে শুনেছি আর কি, ডাক্তার বিধান রায়ের কাছে গেলে একসময় উনি ছিলেন, বাংলাদেশে আসতেন, পশ্চিমবঙ্গের ডাক্তার, খুব বড় ডাক্তার, কংগ্রেস নেতাও। বিধান রায়ের কাছে একটা পেশেন্ট গেলে কথাবার্তা বলে, ডাক্তার দেখায়, এসে বেরিয়ে আসতে এসে বলতে ভালো, মানে ডাক্তারের সাথে কথা বললে 50% রোগ সেরে যেত আর কি। মানে এই সময়টা নিয়ে কথা বলতো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। আমাদের ডাক্তার সেকেন্ডে হিসাব করছে, সরি ডাক্তার এটা আদারওয়াইজ দিন না, সেকেন্ডে পেশেন্ট দেখা যাচ্ছে। এই জায়গাটা কি কোনোদিন আমরা ধরতে পেরেছি? মানে এইরকম যে কত সংকট আছে। আমি এই জায়গাটায় গেছি, কিন্তু আমার টেস্টিং ফ্যাসিলিটিস এখন এগুলি বাদ দিলাম, আমার কয়টা হাসপাতালে এক্সরে আছে, সেই এক্সরে প্লেট সেটা কিভাবে আনি, কয়টা টাকা আছে, টাকার কথা বলছিলেন। আমি তো দেখি আমার এলাকায় প্রায় 30টির মতো ওষুধ আমার পেশেন্টরা পাচ্ছে। আমি যখন এমপি হওয়ার পরে বলি একটু বোঝার সুবিধার্থে আলোচনা, আমি আমাদের এলাকায় হাসপাতাল কমিটির সভাপতি, প্রত্যেকটি নির্বাচনী এলাকার এমপি মহোদয় কেবলমাত্র এবং কেবলমাত্র একটি কমিটির সভাপতি, এটা হলো হাসপাতাল কমিটির সভাপতি। প্রায় 20-25টা কমিটি আছে, অন্যান্য সকল কমিটির উনি হলেন অ্যাডভাইজার, এমপি অ্যাডভাইজার। একটা এমপির বাইরে কেউ কোনো কর্মকাণ্ড করে না, কিন্তু সভাপতি এক কমিটির, সেটা স্বাস্থ্য কমিটি। কারণটা কি? দেশের নীতি নির্ধারকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছে, এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য। বিষয়টা এরকম হয়েছে, আমি যখন এমপি হওয়ার পরে প্রথম হাসপাতালে গিয়েছি, সবাই আকাশ থেকে বলেছে কি বাবা, কয় না হাসপাতালে তো কোনো এমপি কখনো আসে না, আমার উপজেলা লেভেলের হাসপাতালে। এই যে বিষয়গুলো, একজন ডাক্তার তার ডিউটি করার পরে সেটা প্রাইভেট ক্লিনিকে যাবে, সেটা কিভাবে যাবে, কয় ঘন্টা ডিউটি করবে, কতক্ষণ সম্ভব, অথবা প্রাইভেট ক্লিনিক যেগুলোকে আমরা একটু বলি 5 স্টার হোটেল, সেখানে কয়জন ডাক্তার কি অবস্থায় আছে। এটা 5 স্টার হোটেলের একটা আইসিইউর ডাক্তারের পিছনে, পেশেন্টের পিছনে একটা নার্স থাকতে পারে। আমি নিজে দেখেছি 8টা বেডের পিছনে একটা নার্স। সেই নার্সটা কি ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস। আজকে আমরা বিএসসি নার্স চালু করেছি আর কি, সেদিকে সবাইকে যেতে হবে। আমি বলছি আমার কাছে কেন জানি মনে হয় এই সাহেদ করে, সাবরিনা করে, মিঠু সিন্ডিকেট বলে, আসল সংকটটাকে পাশ কাটিয়ে চলে যাওয়া হচ্ছে। সবকিছু ঢেলে টান দিতে হবে। আমরা যখন ছাত্র, আমাদের নিত্যদিনের সঙ্গী ছিল ক্যাম্পাসে গুলি, ফাঁকাওয়াজ। আমাদের কাছে খুব পরিচিত অস্ত্র ছিল কাটা রাইফেল। আমরা ককটেল, গ্রেনেড সবকিছু দেখেছি 80-র দশক। মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, 77-78 ভর্তি হয়েছে, বেরিয়েছি পরে। এমন কোনোদিন যায়নি যেদিন ক্যাম্পাসে গুলির শব্দ শুনবে। আমাদের আন্দোলন ছিল ক্যাম্পাসটাকে সন্ত্রাসমুক্ত করতে হবে, অস্ত্রমুক্ত করতে হবে, বারুদের গন্ধমুক্ত করতে হবে। আজকে কিন্তু ক্যাম্পাস বারুদের গন্ধমুক্ত হয়েছে, এটা সম্ভব হয়েছে, সম্ভব। মানে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, হতাশ হলে চলবে না। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের দিকে। আমার অর্থনীতির সবগুলো সূচক ঊর্ধ্বমুখী। সংকটটা কোথায়? সংকটটা অনেক মানুষ এমন ভাবে কথা বলে যে তারা দেশ পরিচালনা করেছিল, এটা ভুলে গেছে, সব দায় দায়িত্ব আওয়ামী লীগের। এটা হলো দেশটা আজকে এই পর্যায়ে কারা নিয়ে এসেছে। আমি তো অন্তত বলতে পারি যে আমাদের আমলে গত 12 বছর একটানা আমরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি। আপনি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেন, অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন, কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সেই বৃত্তটাকে বের করে নিয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমি চাচ্ছি দুর্নীতি করতে, কিন্তু এই যে আমি দুর্নীতি করলেই তো হবে না। হাসপাতালের সামনে দুদু ভাই দাঁড়ায় থাকে, কেউ একজন জেলায় ঢোকায় দেয় হাসপাতালে, এই যাও কোভিড টেস্ট করো। তখন আসে 20 জনের টেস্ট করার সামগ্রী কি 50 জন ঢোকায় দেওয়ার পরে মিছিল করছেন। দুদু ভাইকে দাস করে বলছে ব্যবসায়ীগুলো এরকম হয় আর কি, যে সরকারকে বিব্রত করার জন্য না, বিরোধী দলগুলো এরকম করে। আজকে সমস্ত দায় দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়ে দুদু ভাইরাকে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারবেন? বাংলাদেশে যা কিছু হয়েছে সমস্ত ভালো কিছুর জন্য আমি যখন গর্ব করি, অহংকার করি, খারাপ কিছুর দায় দায়িত্ব আমাকে নিতে হবে। সরকারি দল হিসেবে আমি বেশি, বিরোধী দল হিসেবে বিএনপি কম বা জাতীয় পার্টির কম হতে পারে, কিন্তু দায়িত্বটা এড়ানো যাবে না। কিন্তু কোথেকে সূচনা হয়েছিল, সামগ্রিক অব্যবস্থাপনা যে জায়গাগুলো তৈরি করা হয়েছিল। সবাই বলছে যে বাংলাদেশের প্রবাসীরা ইতালি থেকে ফেরত এসেছে, কি কারণে? ভুয়া সার্টিফিকেটের কারণে।
আসল ঘটনা ওদের কথা নামতেই যাওয়া হয়নি, ভুয়া সার্টিফিকেটটা পেলো কোথায়? মানে গেল গেল সব গেল, একটা দেশের বেইজ্জতি হয়েছে। কোনটা? আমি নিজে ইটালির এইরকম এই প্রবাস দর্পণে ইটালি প্রেস ক্লাবের সভাপতির সাথে কথা বলেছি, সে বলেছে 700 মানুষ নেমেছে, নামার পরে মানে একদিনে না, হয়তো 10 দিনে 700 প্রবাসী গেছে। তারপরে এরা এই ইটালির সরকার একটু চেক করে, 7 দিন পরে চেক করতে নামছে। চেক করতে নামে দেখে তারা যে ঠিকানা দিয়েছে এই ইটালির রুমে রাখি, সেই ঠিকানায় 700 মানুষের মধ্যে 600 মানুষকে খুঁজে পাওয়া যায়নি। তারা তো একটা অ্যাম্বাস, এরা গেল কোথায়? মানে বিষয়গুলি আমি আরো জানার চেষ্টা করেছি। এরা ওখানে চাকরি করতো, অস্থায়ী নিবাস ছিল সেখানে। যে আমাদের ঢাকা শহর যারা ছেড়েছে, গ্রামে এসেছে, ভাড়া দিতে পারে না, দিয়ে কি হবে, চাইরে আইসা পড়ছে, সবার সেই বাড়ি থেকে উঠবে তা তো না, ভাড়া ক্লোজ করে এসে গেছে, বাড়িগুলো খালিও রাখে না। ওই যে 700 বাংলাদেশ থেকে ব্যাক করেছে, 600 নতুন ঠিকানা উঠেছে, ঠিকানাটা প্রপারলি পুলিশকে ইনফর্ম করে নাই, ফলে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। পরে সবই পাওয়া গেছে, কিন্তু সবাই বলতেছে কি এই শাহেদের সার্টিফিকেটটা গেছিল ওইটা। আমি সবার শেষে যেটা বলতে চাই, করোনা বাংলাদেশের সিনারিওটা পাল্টে দিয়েছে, বাংলাদেশের আর্থ সামাজিক পরিস্থিতির আমূল পরিবর্তন এনে দিয়েছে। বাংলাদেশের মানুষ সবকিছু নতুন করে ভাবতে শিখছে। আমার ধারণা এই ভাবনাগুলি অনেক বেশি পজিটিভ হবে। মানে রাজনীতির ডামাডোল, রাজনীতির কচকচানি, অতীত রাজনীতির অভিজ্ঞতা মুক্ত হয়ে সামনের দিনগুলি আরো সুন্দর হবে। এই সুন্দর হওয়ার জন্য অনেক বেশি কথা হচ্ছে, অনেক বেশি কথা বলা হচ্ছে। আর আমি বিশ্বাস করি আমার নেত্রী শেখ হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে যখন দেশ আমরা নির্ভর থাকতে পারি, উনি নিশ্চিত এগিয়ে নিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ অসীমদাকে সহ আজকে যারা অতিথি ছিলেন, আপনাদের সবাইকে প্রবাস দর্পণের পক্ষ থেকে আজকের সংলাপে অংশগ্রহণ করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কথাটি মিনা কার্টন আজকে থেকে অনেক বছর আগে বলেছেন যে বাঙালি আসলে এই হাত ধোয়া বা মাস্ক পরা এতদিনে পড়ছে, এটা একটু অভ্যাসে পরিণত হচ্ছে, আমাদের অসীমদা বলেছে। আমরাও চাই কোভিড মুক্ত বাংলাদেশ হবে আগামীতে, এবং সেটা খুব শীঘ্রই হয়তো দেখতে পারবো যে একটি সুখী সমৃদ্ধি সোনার বাংলা, যে বাংলায় মানুষের মাঝে কোনো চিন্তা থাকবে না, কোভিড নিয়ে ভাবনা থাকবে না, তবে মানুষ স্বাস্থ্য বিধি মেনে সচেতন হয়ে চলবে, এই প্রত্যাশা রেখে, এবং অর্থনীতির চাকা আগামীতে সুন্দরভাবে ঘুরবে, এবং বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা সেই পথেই থাকবো। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ।